তো আজকের টপিক হচ্ছে গ্রুপ থিওরি। তো গ্রুপ থিওরি করার জন্য আমাদেরকে তার আগে কিছু বেসিক জিনিসপত্র জানতে হবে। আমাদের বেসিক্যালি সেট জানতে হবে, রিলেশন জানতে হবে, ম্যাপিং জানতে হবে, পারমিউটেশন জানতে হবে, তারপরে আমরা যাব গ্রুপ থিওরিতে। তো এই চ্যাপ্টারকে, গ্রুপ থিওরি চ্যাপ্টারকে আমি কয়েকটা পার্টিকুলার বেসিক চ্যাপ্টারে ভাগ করছি, সেগুলো শিখবো। গ্রুপ থিওরিতে আমরা যাবো তারপর। এবার এটা পড়ার আগে আমরা জানবো গ্রুপ থিওরি ব্যাপারটা কি। তার আগে আমাদের জানতে হবে যে গ্রুপ থিওরি ম্যাথমেটিক্সের কোন পোর্শন থেকে আসে। তো একটা মিথ প্রচলিত আছে যে ম্যাথমেটিক্স খুব কঠিন হয়, খুব বোঝার বিষয় থাকে, ম্যাথমেটিক্স নর্মালি কেউ করতে পারে না। তো এই যে সব মিথ বা এই কথাগুলো, এগুলো আসে এই যে টপিকটা গ্রুপ থিওরি, বা এটা যে পোর্শনের অংশ অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, সেটা নিয়ে এই কথাটা বলা হয়। তো অ্যালজেব্রাকে বিশেষত কয়েক ভাগে ভাগ করা যায়, প্রচুর ভাগ আছে অ্যালজেব্রা। তার মধ্যে যদি মেইন চারটা ভাগ জিজ্ঞাসা করি আমি, সেই মেইন চারটা ভাগের মধ্যে একটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা। ক্লাসিক্যাল অ্যালজেব্রা কি করি আমরা, এর মধ্যে যত টাইপের পলিনোমিয়াল থাকে, তারপরে হচ্ছে আহ, আমাদের ইসে আছে ডেকার্টস রুল, কার্ডেন্স রুল, এগুলো যে আছে, মানে বেসিক্যালি যার মধ্যে আমরা রুট, পলিনোমিয়াল, ভ্যারিয়েবল এইসব জিনিসপত্র নিয়ে আলোচনা করি, তাকে আমরা বলবো ক্লাসিক্যাল অ্যালজেব্রা। নেক্সট আছে লিনিয়ার অ্যালজেব্রা। লিনিয়ার অ্যালজেব্রা কি হয়, এখানে ভেক্টর স্পেস বলে একটা টপিক হয়, ভেক্টর স্পেস, ম্যাট্রিক্স, এইসব জিনিসটা আমরা লিনিয়ার অ্যালজেব্রাতে আলোচনা করি। একটা হয় বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা মানে কম্পিউটার রিলেটেড যত জিনিসপত্র থাকে সেখানে আমরা ইউজ করি বুলিয়ান অ্যালজেব্রা। এন্ড এট লাস্ট যেটা আসে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মধ্যে কি থাকে এটা আমরা পড়বো। তো এই যে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, সেটা আমাদের যে জেনারেল ম্যাথমেটিক্স, যেই টাইপে আমরা এতদিন পর্যন্ত ম্যাথমেটিক্সে পড়াশোনা করে আসছি, তার থেকে একদম ডিফারেন্ট হবে। এটা একদম আলাদা একটা ফিল্ড। এর মধ্যে গ্রুপস নিয়ে আলোচনা হবে, রিংস নিয়ে আলোচনা হবে, ফিল্ডস নিয়ে আলোচনা হবে। এবার কথা হচ্ছে এইসব জিনিসপত্র নিয়ে আলোচনা করে লাভ কি, কেন আমরা এইসব করব। তো একটা জিনিস প্রচলিত আছে বলতে অনেকে এটা বিশ্বাস করে, আইনস্টাইনের যে থিওরি অফ রিলেটিভিটি, থিওরি অফ রিলেটিভিটি, এই যে থিওরিটা, এটা আইনস্টাইন ফিজিক্যাল ভাবে এটাকে প্রুভ করতে পারেননি। এটাকে প্রুভ করার জন্য তিনি যেই টুলের হেল্প নিয়েছিলেন সেটা ছিলেন অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। তো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা ম্যাথমেটিক্স সব থেকে পাওয়ারফুল একটা টুল। এখানে সবকিছু আমাদেরকে অ্যাবস্ট্রাক্টলি চিন্তা ভাবনা করতে হয়। অ্যাবস্ট্রাক্ট মানে কি, অ্যাবস্ট্রাক্ট মানে এমন একটা জিনিস যার কোনো পরিসীমা বা বাউন্ডারি নেই। যদি আমাদের বলা হয় ম্যাট্রিক্স এর অঙ্ক করতে, তাহলে আমাদের ম্যাট্রিক্স এর কিছু প্রিডিফাইন্ড রুল আছে, সেগুলো ইউজ করে ম্যাট্রিক্স সবকিছু ওর মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু এই ব্যাপারটাকে যখন আমরা আলাদা একটা লেভেলে নিয়ে যাবো, অ্যাবস্ট্রাক্টলি জিনিসটাকে ভাববো, অ্যাবস্ট্রাক্টলি মানে এমন একটা ভাবনার জায়গা যেই জায়গার কোনো সীমা নেই, যেখানে ভাবনা চিন্তা কোনো জায়গাতে শেষ হবে না। একটা জায়গাতে শেষ করতে যাবো, দেখা যাবে ওখান থেকে নতুন একটা ভাবনা চিন্তা চলে আসবে। সেটাকেই বলা হয় অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। এই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার একটা টপিক হচ্ছে গ্রুপ থিওরি। তো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা শুরু হয় এরকম করে, গ্রুপ থিওরি 1 হয়, গ্রুপ থিওরি 2 হয়, ফিল্ডস নিয়ে পড়াশোনা করা হয়, রিং থিওরি হয়, রিং থিওরির দুটো পার্ট হয়, 1 হয় 2 হয়, দেন এই জিনিসগুলোকে আরো উপরে নিয়ে যাওয়া হয় হায়ার লেভেলে। তো এইভাবে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রায় আমরা আগাই। তো এটা অনার্সে পড়লে পরে আমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মধ্যে গ্রুপস এর দুটো পড়তে হইতো, দুটো আলাদা আলাদা সেমিস্টার, আলাদা আলাদা, মানে একটা লোয়ার ভার্সন একটা হায়ার ভার্সন। দেন আমাদের রিংস পড়তে হইতো, দেন আমাদের ফিল্ডস নিয়ে পড়তে হইতো। তো যেহেতু এটা মাইনরের টপিক, তো মাইনরের টপিকে এসব কোনো কিছু অত বেশি আসবে না। আমরা এখানে শুধু ফোকাস করবো গ্রুপের উপরে, তবুও সম্পূর্ণভাবে না, গ্রুপ একটা বিশাল বড় টপিক, অত বড় ভাবে আমরা ফোকাস করবো না, জাস্ট উপরে উপরে জিনিসটাকে নিয়ে আলোচনা করে চলে যাবো। তো ওগুলোতে যাওয়ার আগে ফার্স্ট আমাদের শিখতে হবে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, যেটা ফাউন্ডেশন, সেটা হচ্ছে সেট। সেট জিনিসটা কি, তো আমি যদি ম্যাথমেটিক্যালি এক কথায় বলি, সেট, হোয়াট ইজ সেট? সেট ইজ আ কালেকশন। তো পুরা কথা না লিখে আমি সিম্পলি লিখে দিচ্ছি, এটা কি একটা কালেকশন। কার কালেকশন? কিছু অবজেক্টের। আর অবজেক্ট গুলো কি হবে, অবজেক্ট গুলো হবে, এক হবে ওয়েল ডিফাইন্ড, ওয়েল ডিফাইন্ড হবে। আরেকটা কি হবে, আরেকটা হবে, এরা হবে ইউনিক বা ডিস্টিংক্ট। তো এরা হবে ওয়েল ডিফাইন্ড অ্যান্ড ইউনিক।
এবার এই কথাটার মানে কি? সাপোজ আমি বললাম যে আমি একটা সেট বানাবো, সেটটা কি হবে, আমি কালেকশন অফ অল স্টুডেন্টস অফ আওয়ার সেমিস্টার হু আর ব্রিলিয়েন্ট। আমি একটা কালেকশন করব, যে কালেকশনে কি থাকবে, সেই সমস্ত স্টুডেন্টের নাম থাকবে যারা কি, যারা ব্রিলিয়েন্ট হয়। তো এই টাইপের যদি আমরা কিছু একটা কালেকশন নিতে চাই, কালেকশন মানে কি, প্রথম কথা সেট কথার অর্থ হচ্ছে, সেট আমরা বাড়িতেও নর্মালি ইউজ করি। সেট মানে কি, একটা জিনিসকে বলা হয় সেট, সেট করে রাখতে, মানে সুন্দর করে সাজায় রাখতে, পরপর করে একটা সুন্দর স্ট্রাকচারে। তো কালেকশন নিব আমরা সেই সমস্ত স্টুডেন্টের, যে সমস্ত স্টুডেন্টকে যারা ব্রিলিয়েন্ট হয়, মানে পড়াশোনায় ভালো হইতে পারে বা অন্য কিছু হইতে পারে। এবার এদের যদি নাম লিখতে হয়, জেনারেলি আমরা ব্রিলিয়ান্সি বলতে কি বুঝবো, যে যারা ভালো নাম্বার পায়, যাদের হচ্ছে সবকিছু কনসেপ্ট ক্লিয়ার, মোটামুটি তাদের কি বলবো। তো তাদের আমরা কিছু এখানে নাম লিখে দিলাম, এ বি সি, এরকম কিছু স্টুডেন্টের নাম লিখলাম। এবার বললাম যে এই স্টুডেন্টগুলো কি, এরা ব্রিলিয়ান্ট। এবার অন্য একজনকে জিজ্ঞাসা করলে সে কি করলো, সে অন্য আরেকজনের নাম লিখলো, সে বললো বি আর সি তো ব্রিলিয়ান্ট, এ না, এর থেকে বেশি ব্রিলিয়ান্ট হচ্ছে ডি, এরকম বলে দিল। তো এই ক্ষেত্রে আমরা একই একটা টপিকের জন্য দুটো আলাদা আলাদা টাইপের সেট পেলাম। প্রথম সেটের মধ্যে কি এবিসি আসছে, তিনটা নাম এবিসি, পরেরটাতে বিসিডি, এরকম তিনটা নাম আসছে। তার মানে কি, আমরা এই যে কালেকশনটা নিচ্ছি, সেই কালেকশনটা কি, দিস ইজ নট ইউনিক, দিস ইজ নট ইউনিক। তার মানে এটা সেট হবে না, যেহেতু আমরা ইউনিক একটা কালেকশন পাচ্ছি না। এটা গেল ফার্স্ট পয়েন্ট। এবার সেকেন্ড পয়েন্ট দেখবো, ওয়েল ডিফাইন্ড মানে কি। এবার ব্রিলিয়ান্সি মানে কি, ম্যাথমেটিক্যালি আমরা কোনো জিনিস নিজস্ব কমন সেন্স লাগায় সেভাবে করবো না, যে ব্রিলিয়ান্ট মানে আমার মনে হয় যে ব্রিলিয়ান্ট মানে এটা, যে ভালো নাম্বার পায় সে ব্রিলিয়ান্ট, এরকম ব্যাপার এখানে ম্যাথমেটিক্সে ইউজ করা যাবে না। ম্যাথমেটিক্সে সেটা ইউজ করব যেটা আগে থেকে প্রি ডিফাইন্ড হবে, তার নির্দিষ্ট একটা মানে থাকবে। তো এখানে ব্রিলিয়ান্ট কথাটা যে বলছে, এর মানে কি, এর কোনো মানে নেই। ব্রিলিয়ান্টকে কি করে আমরা ডিফাইন করব, আমরা কি করে বলবো যে এ ব্রিলিয়ান্ট হয়, সেই জিনিসটা এখানে ডিফাইন করা নেই। সেই জন্য এই যে সেটটা বা যেটা বানাইতে বলা হচ্ছে, সেটা কি ওয়েল ডিফাইন্ড না। সেই জন্য কি এটা ওয়েল ডিফাইনও হইলো না, ইউনিকও হইলো না, সেই জন্য একে আমরা সেট বলবো না। সেম ভাবে আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, কালেকশন অফ অল স্টুডেন্টস অফ আওয়ার সেমিস্টার whose height is more than 150 সেন্টিমিটার। তো আমাদের একটা, আমাদের সেমিস্টারে যত স্টুডেন্ট আছে, সেই স্টুডেন্টগুলোর কি করতে হবে, নাম লিখতে হবে। কি বেসিসে আমি নাম লিখবো, তাদের হাইট যেন 150 সেন্টিমিটারের বেশি হয়। এবার আমরা কি করবো, একটা ফিতা নিয়ে সবার হাইট মাপবো। তো দেখা গেল এ বি সি, একজন মাইপে দেখলো যে এরা তিনজন আছে যাদের হাইট 150 সেন্টিমিটার থেকে উপরে, তো এ লিখে দিল। এবার যদি অন্য কেউ মাপতে যায়, সেও যদি মাপে, সেও তো সেম সেটই পাবে, বলতে গেলে সেম নামই পাবে, যাদের হাইট কি 150 সেন্টিমিটার। এবার এরকম তো না যে ও একটা ফিতা দিয়ে মাপলো, ওর 150 সেন্টিমিটার থেকে কম আসলো, আরেকজন মাপলো ওর বেশি আসলো, সেরকম হবে না। তো এই ক্ষেত্রে যে আমরা কালেকশনটা পাচ্ছি, সেই কালেকশনটা কি হচ্ছে, সেই কালেকশন এটা ইউনিক হচ্ছে। যতজনই মাপুক না কেন, সবার ক্ষেত্রে সেটটা সেমই আসবে। সেম, এটা ওয়েল ডিফাইন হচ্ছে কিনা। এবার যেহেতু বলছে এর হাইট কে 150 সেন্টিমিটার থেকে বেশি হবে, তার মানে এটা অবভিয়াসলি ওয়েল ডিফাইন একটা কিছু বলা আছে, যে আমাদের কি করতে হবে সেটা সম্পর্কে আর কোনো আমাদের সমস্যা থাকলো না। তাহলে এটা কি, এটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড। তো এটা হয়ে গেল একটা সেট। সেম ভাবে যদি আমি বলি যে সমস্ত কালেকশন লিখতে হবে সেই সমস্ত নাম্বারের, যে সমস্ত নাম্বার কি 0 থেকে 10 এর মধ্যে অবস্থিত, সেই সমস্ত ন্যাচারাল নাম্বার। তো আমরা কি করবো, 1 থেকে 1 2 3 4 করে 10 অব্দি লিখে দেবো। তো এটা কি, এটাও কি একটা ইউনিক জিনিস পাচ্ছি, ইউনিক কালেকশন পাচ্ছি, আর সেটা কি একটা ওয়েল ডিফাইন্ড, ওয়েল ডিফাইন্ড একটা ইউনিক কালেকশন। সেই জন্য এটাকে আমরা বলবো সেট। বোঝা গেল সেট কাকে বলে। হ্যাঁ হ্যাঁ নেক্সট আমাদের কিছু নোটেশন শিখতে হবে এখান থেকে। বেসিক্যালি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা ম্যাথমেটিক্সের সব থেকে
বলতে পারবো সব থেকে ভালো চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা পড়তে সত্যিকারের মজা লাগে। এরকম না যে কিছু রুল প্রিডিফাইন করা আছে, সেই রুল দিয়ে আমি কাজ করেই যাচ্ছি, ভাবনা চিন্তার কোনো ব্যাপার নেই, এরকম কোনো কিছু নেই। এখানে ভাবনা চিন্তা করতে হয়, কিন্তু সেই ভাবনা চিন্তা করার সেই জায়গাতে পৌঁছানোর জন্য বেসিক একদম ক্রিস্টাল ক্লিয়ার রাখতে হয়। বেসিকে যদি 0%ও গন্ডগোল থাকে, এখানে এর থেকে আগে আগানো যাবে না, একদম ফুল স্টপ লাগিয়েই যাবে। তো এবার আমরা কিছু নাম্বার সিরিজ সম্পর্কে জানবো। সবার ফার্স্ট নাম্বার সিরিজের নাম হচ্ছে নাম্বার 1, সব থেকে ছোট যেটা, সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বারস। ন্যাচারাল নাম্বারস, তো ন্যাচারাল নাম্বার, আরেকটা জিনিস, ন্যাচারাল নাম্বারকে আমরা ডিনোট করি এরকম এন দিয়ে, এখানে একটা স্ট্রিপ দিয়ে দিই, একে বলে ন্যাচারাল নাম্বার, সেট অফ ন্যাচারাল নাম্বার। তো এই যে এন, এটা যেখানে দেখবো সেখানে আমরা বুঝবো কি এই এন মানে বোঝায় 1 2 3 4, এরকম করতে 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 এটা ইনফিনিটি অবধি চলতেই থাকবে। যত নাম্বার আছে সেই নাম্বারগুলো কি, সেগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। নেক্সট হচ্ছে ইন্টিজার্স, নেক্সট হচ্ছে হোল নাম্বারস। হোল নাম্বারস, এটাকে ডিনোট করবো আমরা ডাব্লিউ দিয়ে, এখানে এরকম একটা স্ক্রিপ্ট লাগাই দিয়ে। এবার কি হচ্ছে যে কোনো জিনিস যদি গুনতে হয়, সেই গোনার জন্য আমরা কি করবো, বলবো এই জিনিসটা এখানে একটা জিনিস আছে, এখানে দুটা জিনিস আছে, তিনটা আছে, চারটা আছে, এগুলো সব চলে গেলো ন্যাচারাল নাম্বারসের মধ্যে। এবার কোনো একজনের মাথায় চিন্তা আসলো, যদি কোনো জিনিসকে আমরা গুনতে যাচ্ছি, ঠিক আছে, এবার জিনিসটা যদি প্রেজেন্টই না থাকে, তাহলে জিনিসটাকে গুনে আমরা কত লিখবো? তখন কনসেপ্ট আসে জিরোর। 0 1 2 3, এগুলোকে আমরা বলবো হোল নাম্বার। তো এই ডাব্লু কথাটা যেখানে লিখবো, এটা ধরে নিতে হবে যে ডাব্লু মানে এই পুরো সেটটাকে ডাব্লু বোঝায়। ডাব্লু মানে কি বুঝাবো, এই সেটের মধ্যে যত এলিমেন্ট আছে সবগুলো ডাব্লুর মধ্যে কভার হবে। 3 নাম্বার আসবে ইন্টিজার্স। ইন্টিজার্সকে আমরা ডিনোট করব এরকম জেড দিয়ে, এখানে একটা স্ক্রিপ্ট দিয়ে দেবো। এবার এটার কনসেপ্টটা হচ্ছে এরকম, বলা হচ্ছে যে ঠিক আছে, আমরা কোনো জিনিস গোনা শুরু করলাম, 1 2 3 4 করে গুনলাম, ঠিক আছে, হয়ে গেল। এবার কোনো জিনিস না থাকলে সেটাকে আমরা বললাম যে জিরোটা জিনিস আছে, সেটাও হয়ে গেল। এবার আমার কাছে যদি 5টা জিনিস থাকে, তার মধ্যে থেকে 2টা জিনিস আমি কাউকে দিয়ে দিলাম, তো 2টা জিনিস আমার থেকে গিয়ে বাইরে চলে গেল, আমার কাছে আর থাকলো না, আমি সেটাকে আর ওন করবো না, তখন কনসেপ্ট হচ্ছে মাইনাসের। তো মাইনাসে কি হবে, এরকম চলতে থাকবে, তারপর আসবে -2 -1 0 1 2, এরকম চলতে থাকবে। তো ইন্টিজার্স এর মধ্যে কভার হবে সেই সমস্ত নাম্বার, যেই সমস্ত নাম্বার কি মাইনাসেও থাকবে, প্লাসেও থাকবে, এন্ড জিরোতেও থাকবে। নেক্সট নাম্বার 4, নাম্বার 4 হচ্ছে রেশনাল নাম্বারস। রেশনালকে ডিনোট করবো আমরা কিউ দিয়ে। রেশনাল মানে হচ্ছে those numbers which can be represented by this form p by q, where q is not equal to 0 and GCD of p and q, this should be 1. এবার এই কথাটার মানে কি, এর মানে হচ্ছে একটা নাম্বারকে রেশনাল নাম্বার তখনই বলবো যদি নাম্বারটাকে p by q আকারে প্রকাশ করা যায়। ফর এক্সাম্পল, আমি যদি বলি নাম্বার 2, এই নাম্বার 2 কে 2 ডিভাইডেড বাই 1 এই ফর্মে এটাকে প্রকাশ করা যাচ্ছে, যেখানে নিচেরটাকে 0 হওয়া যাবে না, তো এটা অবভিয়াসলি নট ইকুয়াল টু 0, তো কোনো সমস্যা নেই। শুধু এটুকু করলে হবে না, আরেকটা কন্ডিশন বলছে, সেই কন্ডিশনটা বোঝানোর জন্য আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি। সেই এক্সাম্পলটা হচ্ছে সাপোজ 1/2, তো 1/2 হইলো, আরেকটা হইলো সেটা হচ্ছে 2/4। এদের মধ্যে আমরা রেশনাল নাম্বার কোনটাকে বলবো, আমরা বলবো রেশনাল নাম্বার হচ্ছে এটা। এটা রেশনাল নাম্বার কেন না, এটা রেশনাল নাম্বার এই জন্য না, কারণ আমরা যদি জিসিডি অফ 2 and 4 নিই, এবার জিসিডি মানে কি, জিসিডি মানে হচ্ছে গসাগু। গসাগু কি করে বার করে, গসাগু বার করার নিয়ম হচ্ছে, আমরা দেখবো 2 কে কি দিয়ে ডিভাইড করা যায়, 2 কে 2 আর 1 দিয়ে ডিভাইড করা যায়, আগে পরে লিখে দিচ্ছি, 1 আর 2 দিয়ে ডিভাইড করা যায়। 4 কে কি দিয়ে ডিভাইড করা যায়, 4 কে ডিভাইড করা যায় 1 দিয়ে, 2 দিয়ে আর 4 দিয়ে। এবার চেক করতে হবে এমন কোন নাম্বার আছে যেই নাম্বার দিয়ে এই দুটো নাম্বারকে একসাথে ডিভাইড করা যায়, সেটা হচ্ছে 1 আর 2, 1 আর 2 দুটো দিয়ে ডিভাইড করা যাচ্ছে। তো জিসিডি অফ 2 and 4 মানে বোঝায় এমন নাম্বার যেই নাম্বারটাকে দিয়ে দুটাকে ডিভাইড করা যাবে, সাথে কি সেই নাম্বারটা সবথেকে ম্যাক্সিমাম হবে, সেই ম্যাক্সিমামটা হচ্ছে 2, কারণ আমরা জানি যে 2 দিয়েই একমাত্র জিসিডি অফ 2 দিয়েই একমাত্র 2 আর 4 কে ডিভাইড করা যায়। তো এদের জিসিডি কি 2 চলে আসলো, সেটা তো 1 এর সমান না, সেই জন্য কি এটা রেশনাল নাম্বার হবে না। কিন্তু এটাকে যদি কাটাকাটি করে 1/2 লিখে দিতাম, তাহলে কিন্তু এটা রেশনাল নাম্বার হয়ে যেত।
তাহলে রেশনাল নাম্বারের মধ্যে কি কি কভার হবে? রেশনাল নাম্বারের মধ্যে সেই সমস্ত নাম্বার কভার হবে যেগুলো এর মধ্যে থাকবে, এর মধ্যে থাকবে, এর মধ্যে থাকবে, আর আরেক বাকিগুলো কি? বাকিগুলো হচ্ছে ফ্র্যাকশনে থাকবে। ফ্র্যাকশন মানে কি? ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ। সামথিং কিছু একটা ডিভাইডেড বাই অন্য কিছু একটা, এই ফর্মে থাকবে। সেগুলো সব চলে আসবে রেশনাল নাম্বারসে। আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট, এই সিরিজে আরেকটা নাম্বার আছে, যেই নাম্বারটার নাম হচ্ছে ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বারস। ইরেশনাল নাম্বারে সেরকম কোনো প্রকাশ করার নিয়ম নাই, তবুও এটাকে চাইলে আমরা এরকম করে প্রকাশ করতে পারি। এখানে কিউ লিখে দিয়ে এর উপর এরকম ড্যাশ দিয়ে দিলাম, এটাও করতে পারি। অথবা আমরা এরকম আর দিয়ে তার সাথে এরকম মাইনাস কিউ এটাও লিখে দিতে পারি। যা লিখে দুটার মানে একই। তো রেশনাল মানে কি? রেশনাল মানে সেই সমস্ত নাম্বার যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। তাহলে ইরেশনাল মানে কি হবে? যে সেই সমস্ত নাম্বার যাদের পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, এই আকারে প্রকাশ করা যাবে না। এবার এক্সাম্পল যদি বলি, এক্সাম্পল হবে আমি যদি এরকম করি 0.33, 0.3 দিয়ে এর মাথার মধ্যে বার লাগাই দিলাম। এই বারের মানে হচ্ছে এই যে 3 আছে সেটা চলতেই থাকবে, এর মানে হচ্ছে এটা। তো এটাকে কোনোদিন আমরা রেশনাল নাম্বার আকারে প্রকাশ করতে পারবো না। কেন পারবো না? তোদের মনে হইতে পারে যে এখানে আমি পয়েন্টটা তুলে দিলাম, এখানে আছে 3333, 5টা 3 লিখলাম, এখানে পয়েন্ট তুলে নিয়ে 1 বসাইলাম, এখানে 5টা আছে বলে এখানে 0 বসাই দিলাম, 4টা 5টা, তো আমার হয়ে গেল। কিন্তু ব্যাপারটা এরকম না কিন্তু, কারণ এখানে 333 চলতেই থাকবে, তার মানে এখানে 000 আসতেই থাকবে। তো এরকম করতে করতে আমরা কোনো এমন জায়গাতে পৌঁছাইতে পারবো না যে জায়গাতে গিয়ে কি হবে, এটা আমাদের একটা ফিক্স জায়গাতে থাকবে। কারণ এখানে যত 3 বাড়বে এখানে জিরোর সংখ্যা তত বাড়তে থাকবে। তো আমরা কোনো প্রিডিফাইন্ড নাম্বার পাচ্ছি না, সেজন্য এটা হবে ইরেশনাল নাম্বার। এটা বাদ দিয়েও যদি অন্য কিছু জিজ্ঞাসা করি, সেটা হবে হচ্ছে পাই হবে একটা ইরেশনাল নাম্বার। পাইয়ের ভ্যালু হয় 3.14, এরকম চলতেই থাকে। নেক্সট একটা নাম্বার হয় ই, ডেরিভেটিভে হয়তো তোরা পড়ছিস ই টু দি পাওয়ার এক্স। তো এই যে ই হয়, এই ই এর ভ্যালু হয় 2.7 দিয়ে কিছু একটা চলতে থাকে, এটাও একটা ইরেশনাল নাম্বার। যদি আমরা বলি √2, √2 যে হবে, √2 এর ভ্যালু হয় 1.414, এরপরে আরো নাম্বার চলতে থাকে। যদি বলি √3, √3 এর ভ্যালু হয় 1.732, তারপর চলতেই থাকে এটা। তো এই টাইপের নাম্বারগুলো বলে ইরেশনাল নাম্বার, যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। এই সিরিজের নেক্সট নাম্বার হচ্ছে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারস। তো রিয়েল নাম্বারকে আমরা ডিনোট করি এরকম ডবল দাগ দিয়ে, এখানে আর লিখে দিয়ে। তো রিয়েল নাম্বারের মধ্যে কি কি থাকবে? রিয়েল নাম্বারের মধ্যে এই যে এখানে যতগুলো নাম্বার আছে, 5টা যে নাম্বার, এই সবগুলো কভার হবে রিয়েল নাম্বারস এর মধ্যে। নেক্সট, এট লাস্ট আসে হচ্ছে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বারকে ডিনোট করে এরকম সি দিয়ে এখানে একটা কাইটে দিই। তো কমপ্লেক্স নাম্বার মানে হচ্ছে সেই সমস্ত নাম্বার যাদেরকে a প্লাস আইবি আকারে প্রকাশ করা যায়, যেখানে a বিলংস টু একটা রিয়েল নাম্বার আর b বিলংস টু আরেকটা রিয়েল নাম্বার, এদের বলে কমপ্লেক্স নাম্বার। তো মাথায় রাখবি, এই যে যত ইন্টিজার আছে পৃথিবীতে, যত পৃথিবীতে ইন্টিজার থাকবে তারা হবে হোল নাম্বারস। অ্যাকচুয়ালি হোল নাম্বারের মধ্যেই পড়ে, কারণ ইন্টিজারের মধ্যে কি এই 1 2 3 4 যে আছে সেটা হোল নাম্বারের মধ্যে অলরেডি আছে। কিন্তু হোল নাম্বার কি সেটা বড়, কারণ হোল নাম্বারের মধ্যে জিরো বেশি আছে। নেক্সট, যত হোল নাম্বার যত ইন্টিজার সেগুলো সব পড়বে, সরি, যত হোল নাম্বার যত ন্যাচারাল নাম্বার সেগুলো সব পড়বে ইন্টিজার্স এর মধ্যে। নেক্সট, যত ইন্টিজার যত হোল নাম্বার যত হচ্ছে ন্যাচারাল নাম্বার সেগুলো সব পড়বে রেশনাল নাম্বারে। কিন্তু রেশনাল নাম্বারে এর সাথে সাথে ভগ্নাংশ আকারে যেগুলো থাকে, যেগুলো ফ্র্যাকশন থাকে, সেগুলো হবে রেশনাল নাম্বার। এদের সবার থেকে আলাদা হচ্ছে ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বারের মধ্যে এদের মধ্যে কোনো জিনিস পড়বে না, একটাও কোনো কিছু এদের মধ্যে আসবে না ইরেশনালের মধ্যে। তো ইরেশনাল একদম আলাদা। এবার এই যে ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, রেশনাল, ইরেশনাল, ইন্টিজার সবগুলোকে যখন আমরা মিক্স করে দিব, সেটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে রিয়েল নাম্বার। এবার এখানে যত কিছু লেখা আছে, ন্যাচারাল, হোল, ইন্টিজার, রেশনাল, ইরেশনাল, রিয়াল, এগুলো সবগুলোকে যখন কম্বাইন করে একটা সেটের মধ্যে লিখবো, সেই সেটটা হয়ে যাবে কি? সেই সেটটা হয়ে যাবে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারে এই জিনিসপত্রগুলো বাদ দিও, এগুলা বাদ দিও কি আরো কিছু এক্সট্রা জিনিসপত্র থাকে, সেটা হয় কমপ্লেক্স নাম্বার। এটাই হচ্ছে নাম্বার সিস্টেম। নেক্সট আমরা কিছু অপারেশন পড়বো সেটস এর উপরে। ফার্স্ট অপারেশন হচ্ছে ইউনিয়ন। ইউনিয়নকে ডিনোট করি আমরা ইউ আকারে।
ইউ মানে বোঝায় আইদার আর নয়তো বোথ, এর মানে হচ্ছে ইউনিয়ন। সাপোজ একটা সেট নিচ্ছি এ, এই যে এ সেটটা, এই এ সেটটা কি এই গোল দেওয়াটার মানে হচ্ছে একটা একটা জিনিস আছে, একটা সেট আছে, সেই সেটটাকে আমরা এরকম একটা প্যাকেটের মধ্যে ভরে রাখছি, সেই প্যাকেটটাকে আমরা নাম দিচ্ছি এ। আরেকটা সেট নিচ্ছি, সেই সেটটার নাম দিচ্ছি বি, এটা। এবার এ ইউনিয়ন বি মানে বোঝায়, এ ইউনিয়ন বি মানে বোঝায় এই যে জায়গাটা আছে এ এর মধ্যে যতটা জায়গা, সেই জায়গাটা প্লাস বি এর মধ্যে যতটা জায়গা আছে সেই জায়গাটা, পুরাটাকে যদি আমি কম্বাইন করে দিই, তাহলে যে জায়গাটা পাবো সেই জায়গাটাকে বলা হয় এ ইউনিয়ন বি। মানে এ ইউনিয়ন বি মানে এই পুরোটা, একে বলা হয় এ ইউনিয়ন বি। তো এই পুরো জায়গাটাকে বলা হয় এ ইউনিয়ন বি। ফর এক্সাম্পল আমি যদি বলি যে এ ইকুয়াল টু 1 2 3, বি ইকুয়াল টু সাপোজ আমি বললাম 2 3 4, তাহলে আমি যদি বলি এ ইউনিয়ন বি কি হবে, এ ইউনিয়ন বি হবে দুটার মধ্যে যা যা এলিমেন্ট আছে সবগুলোকে একসাথে লিখে নেবো, কারণ আমরা এখানে কি করছি এ আর বি দুটোকেই মিলাই দিছি, মিলাই নতুন একটা বড় একটা প্যাকেট বানাইছি যার মধ্যে কিছু এলিমেন্ট আছে। তো এখানে 1 2 3 এগুলো আছে এতে, বিতে কি আছে, বিতে আছে 2 3 4, তাহলে এটা সেট হয়ে যাওয়া উচিত, কিন্তু সেট এটা হবে না। কেন হবে না? কারণ দেখ এখানে বলা হচ্ছে যে সেটের মধ্যে যত এলিমেন্ট আসবে সেই এলিমেন্ট গুলো হবে ইউনিক, একই এলিমেন্ট এখানে বারবার লেখা যায় না। সেই জন্য কি করব, এই পরের যে 2 3 এটাকে দিব আমরা মুছে, মুছে কি করব এখানে সিম্পলি লিখে দেবো 1 2 3 4, এটাই হবে এ ইউনিয়ন বি এর ভ্যালু। নেক্সট হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কি বোঝায়? ইন্টারসেকশনকে ডিনোট করা হয় এরকম উল্টা ইউ দিয়ে, এর মানে হচ্ছে বোথ। ফর এক্সাম্পল এখানে একটা সেট এ আছে, এখানে একটা সেট বি আছে, এটা এ এটা বি। এবার আমি যদি বলি এ ইন্টারসেকশন বি মানে কি বোঝাবে, সেটা বোঝাবে হচ্ছে এই যে মাঝখানের যে জায়গাটুকু আছে এটাকে বলা হয় এ ইন্টারসেকশন বি। তো এই যে মাঝখানের জায়গাটা, এই জায়গাটা এটা কি করে, এটা এ এর মধ্যেও আছে আবার বি এর মধ্যেও আছে। তো আমাকে এ ইন্টারসেকশন বি যদি জিজ্ঞাসা করে, আমাকে সেই সমস্ত এলিমেন্ট লিখতে হবে যে সমস্ত এলিমেন্ট কি এ এর মধ্যেও থাকবে আবার বি এর মধ্যেও থাকবে। তাহলে এ এর মধ্যে কি আছে, এ এর মধ্যে 1 2 3 আছে, বি এর মধ্যে 2 3 আছে, 2 3 4 আছে। তো দুটার মধ্যে কমন এই 2 3 এলিমেন্ট গুলো, তো এখানে কি হবে 2 and 3, এটাকে বলা হয় এ ইন্টারসেকশন বি। নেক্সট নেক্সট আসে হচ্ছে ডিফারেন্স। নেক্সট অপারেশন নাম হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্সকে আমরা ডিনোট করি এই সিম্বল দিয়ে অথবা মাইনাস সিম্বল দিয়ে। এবার ডিফারেন্স মানে কি বোঝায়? ডিফারেন্স মানে বিয়োগ করা। যদি বলি 5 থেকে 2 বিয়োগ করে দেবো, তাহলে কত পড়ে থাকবে? 3 পড়ে থাকবে। এবার 5 থেকে 2 বিয়োগ করার মানে যদি একটা সেট থাকে যে সেটের মধ্যে 5টা এরকম এলিমেন্ট আছে 1 2 3 4 5, আরেকটা সেট আছে যে সেটের মধ্যে কিছু এলিমেন্ট আছে, তো a মাইনাস বি মানে বোঝায় যে পরের সেট যে আছে সেই সেটের থেকে সেই সেট কি করবে, প্রথম যে সেট সেই সেট থেকে দুটো এলিমেন্ট বাদ দিয়ে অন্য জায়গায় নিয়ে চলে যাবে। তাহলে পড়ে থাকবে কি এইটুকু জায়গা, এইটুকু জায়গার মধ্যে কি থাকবে 3টা এলিমেন্ট থাকবে। তো এটাকেই বলা হয় ডিফারেন্স। তো ডিফারেন্সকে যদি আমরা এইভাবে ভেন ডায়াগ্রাম দিয়ে দেখাতে চাই, তাহলে দেখাবো এরকম করে, এটার নাম দিচ্ছি এ, এটার নাম দিচ্ছি বি। তো এটা এ এটা বি। এ মাইনাস বি মানে বোঝায় এ এর মধ্যে যে যেটুকু জায়গা আছে সেখান থেকে কি করবে, বি কিছুটা জায়গা নিজের কাছে নিয়ে যাবে। তো যেই জায়গাটুকু পড়ে থাকবে তাকে বলা হয় এ মাইনাস বি। তো এখানে এ মাইনাস বি মানে বোঝাবে এই জায়গাটা, এটাকে বলবো আমরা এ মাইনাস বি। তো এ মাইনাস বি মানে বোঝাবে এই যে পোর্শনটুকু আছে, যে পোর্শনটা কি এ থেকে বি থেকে আলাদা হয়ে আছে, মানে বি এর যেটুকু জায়গা কাইটে নিয়ে গেছে সেটা বাদ দিয়ে এতে যে জায়গাটুকু পড়ে আছে তাকে বলা হয় এ মাইনাস বি। এ মাইনাস বি মানে বোঝায় এই জায়গাটুকু। তাহলে এ থেকে কি করব, বি এর যে যে এলিমেন্ট আছে সেম এলিমেন্ট, সেই এলিমেন্ট গুলোকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে একে যদি লিখতে হয় এ মাইনাস বি মানে কি বোঝাবে, তাহলে কি লিখবো, এ এর মধ্যে ছিল 1 2 3, বি এর মধ্যে ছিল 2 3 4। তো এ বি কি করবে, বি এই করবে, বি হচ্ছে এই 2 3টাকে এ এর মধ্যে থেকে বাইরে নিয়ে চলে যাবে।
তাহলে এর মধ্যে শুধু পড়ে থাকবে ওয়ান এলিমেন্টটা। এটাই হচ্ছে ডিফারেন্স। এটাকে যদি ম্যাথমেটিক্যালি আমরা লিখতে যাই, a মাইনাস বি কে বেসিক্যালি লেখা হয় a মাইনাস বি মানে a থেকে আমরা বিয়োগ করে দিচ্ছি কি, a থেকে বিয়োগ করে দিচ্ছি a ইন্টারসেকশন বি। দেখ এই ইন্টারসেকশনের মধ্যে যে এলিমেন্ট গুলো ছিল সেগুলো কি আমরা a থেকে সরাই দিলাম, তো a মাইনাস বি মানে এটাও লেখা যায়। আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট আরেকটা হয় যাকে বলা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্স, সিমেট্রিক ডিফারেন্স মানে হচ্ছে এই যে ডেল্টা সাইন দিয়ে সিমেট্রিক ডিফারেন্স বোঝানো হয়। সাপোজ একটা সেট দেওয়া আছে এ, একটা সেট দেওয়া আছে বি, এটা এ এটা বি। এবার এ ডেল্টা বি মানে কি বোঝায়, এ ডেল্টা বি মানে বোঝায় সেই সমস্ত এলিমেন্ট, যে এলিমেন্ট গুলো কোথায় থাকবে, যে এলিমেন্ট গুলো এখানে থাকবে, যে এলিমেন্ট গুলো এখানে থাকবে, সাথে সেই সমস্ত এলিমেন্ট গুলো যেগুলো এখানে থাকবে। দুটোকে যদি আমি কম্বাইন করে দিই, যে এলিমেন্ট গুলো পাবো সেই এলিমেন্ট গুলো হচ্ছে এ ডেল্টা বি বা এ সিমেট্রিক ডিফারেন্স অফ বি। তো এই ক্ষেত্রে যদি দেখি এ ডেল্টা বি যে হয়, এ ডেল্টা বি বের করার ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি লিখবো, ইউনিয়ন করব বি মাইনাস এ। এ মাইনাস বি মানে এ থেকে বি এর যে এলিমেন্ট গুলো আছে সেগুলোকে আমি দূরে সরাই দেবো। বি মাইনাস এ মানে বি এর মধ্যে যে এ এলিমেন্ট আছে সেগুলোকে আমি সরাই দেবো, সরাই দুটোকে করে দেবো ইউনিয়ন। তো এ মাইনাস বি মানে কি বোঝায় দেখি, এ মাইনাস বি মানে ছিল এই কোশ্চেনে 1 ইউনিয়ন বি মাইনাস এ। বি এর মধ্যে কি আছে 2 3 4, এ এর মধ্যে আছে 1 2 3। তো এর মধ্যে থেকে এই যে 2 3 টা যে আছে 2 3 টাকে আমি সরাই দেব, তাহলে বি মাইনাস এর মধ্যে পড়ে থাকবে শুধু 4। তাহলে এখানে হলো 4। তাহলে এ ডেল্টা বি মানে বোঝাবে 1, 4। এটাই হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স। নেক্সট অপারেশন হচ্ছে কমপ্লিমেন্ট। এই যে কমপ্লিমেন্ট সেটা বার করার জন্য আমাদের আরেকটা সেট সম্পর্কে জানতে হবে, যে সেটটার নাম হচ্ছে ইউনিভার্সাল সেট। তো আমি বলে দিচ্ছি, সাপোজ u ইকুয়াল টু 1 2 3 4 5, a ইকুয়াল টু বলে দিচ্ছি 1 2 3। এবার কমপ্লিমেন্ট মানে কি বোঝায়, কমপ্লিমেন্ট মানে এরকম একটা সেট আছে ইউনিভার্সাল সেট, যার নাম ইউনিভার্সাল সেট। এর মধ্যে কি কি এলিমেন্ট আছে, এর মধ্যে আছে 1 2 3 4 5, এই এলিমেন্ট গুলো পড়ে আছে। এবার এ কোনটুকু, এ হচ্ছে জাস্ট এইটুকু জায়গা, কারণ এ এর মধ্যে 1 2 3 আছে। এবার আমি যদি বলি এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট এটা মানে বোঝায় ইউনিভার্সাল সেট থেকে আমি এ কে যদি বাদ দিয়ে দিই তাহলে কি এলিমেন্ট পড়ে থাকে। তো ইউনিভার্সাল সেটের মধ্যে 1 2 3 4 5 ছিল, তার মধ্যে থেকে যদি আমি এ কে বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে শুধু 4 and 5। এটাই হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে ইউনিভার্সাল সেট মানে পুরাটা, তার থেকে এ কে বাদ দিলে পড়ে থাকবে এই পোর্শনটুকু। এটাকেই বলবো আমরা কমপ্লিমেন্ট। তো এই হচ্ছে সেটের বেসিক। যদিও সেটের মধ্যে আরো অনেক কিছু করার থাকে, কিছু অঙ্ক হয়, তো যেহেতু সেট আমাদের অতটা দরকার নেই, এটা আমরা বেসিকের জন্য পড়বো, তাই সেটকে আমরা এটুকু করেই সেট শেষ করে দেবো। তাহলে দিস ইজ দ্য বেসিক অফ সেট। নেক্সট হচ্ছে রিলেশন। এবার সেট যদি বোঝা হয়ে থাকে, নেক্সট আমরা সেট থেকে আগাইতে পারবো রিলেশন। তো রিলেশন করার জন্য সবার প্রথমে আমাদের শিখতে হবে একটা জিনিস যাকে বলা হয় কার্তেশিয়ান প্রোডাক্ট। কার্তেশিয়ান প্রোডাক্ট ক্লাস 12 এই টপিকটা দেওয়া ছিল, ক্লাস 11 এও ছিল। কার্তেশিয়ান প্রোডাক্টকে বাংলায় বলা হতো ক্রমিত সংখ্যা জোড়। সাপোজ এ একটা ম্যাট্রিক্স যার মধ্যে দেওয়া 1 2, বি একটা ম্যাট্রিক্স যার মধ্যে বি একটা হচ্ছে সেট যার মধ্যে দেওয়া a, বি। তো এ একটা সেট যার মধ্যে দেওয়া 1 2, বি একটা সেট যার মধ্যে দেওয়া a, বি। এবার আমি যদি বলি কার্তেশিয়ান প্রোডাক্ট অফ এ এন্ড বি মানে a ক্রস বি, এর মানে বোঝায় যেহেতু তুই এ কে আগে নিচ্ছিস, এর যে কোনো একটা এলিমেন্ট তুলে নে, এখান থেকে 1 কে তুলে নে, আর বি এর যে কোনো একটা এলিমেন্ট তুলে নে, তাহলে এ কে তুলে নে, এদেরকে একসাথে রাখ। নেক্সট 1 কে তুলে নে, এখান থেকে বি কে তুলে নে। নেক্সট এখান থেকে 2 কে তুলে নে, এখান থেকে এ কে তুলে নে, এখান থেকে 2 কে, এখান থেকে বি কে। এই যে জিনিসটা লিখলাম একেই বলা হয় কার্তেশিয়ান প্রোডাক্ট। এবার রিলেশন কাকে বলে?
রিলেশন মানে কি? রিলেশন মানে হচ্ছে সম্পর্ক। এবার সম্পর্ক কার মধ্যে হয়? সম্পর্ক একজনের সাথে, একজনের সম্পর্ক কোনোদিন পসিবল না। সম্পর্ক হওয়ার জন্য মিনিমাম দুজনকে দরকার হয়। তো রিলেশন মানে বোঝায়, রিলেশন মানে হচ্ছে এটা কি? এটা হচ্ছে একটা রুল, যে রুলটা কি করবে? যে কোনো দুজনকে একসাথে নিয়ে আসবে, নিয়ে আসে সেটাকে ম্যাথমেটিক্যালি একসাথে লিখবে, তাকে বলে রিলেশন। তো এটাকে আরেকভাবে যদি আমি বলি, রিলেশনকে বলা হয় এটা ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। এ ক্রস বি এর একটা সাবসেটকে আমরা বলবো রিলেশন। সাপোজ আমরা এটা লিখলাম আর ওয়ান, আর ওয়ানকে আমি বলে দিলাম 1, a আর 2, b। এই যে জিনিসটা লিখলাম একেই বলা হয় বেসিক্যালি রিলেশন। কি হইলো? এই যে পুরো জিনিসটা থাকলো তার মধ্যে থেকে কিছুটা পোর্শনকে আমরা নিয়ে এসে আলাদা করে লিখে দিলাম, দিস ইজ কল্ড রিলেশন। চাইলে আমরা অন্য রিলেশনও বানাইতে পারি, কিন্তু মাথায় রাখতে হবে যেই সমস্ত রিলেশন বানাবো তাদের জন্য একটা নির্দিষ্ট মানে থাকে, আমরা আলফাল কোনো কিছু বসাইতে পারবো না। তো এক জিনিস করতে হবে কি, এদের মধ্যে থেকে কিছু এলিমেন্ট নিয়ে এসে এখানে বসাইতে হবে, এটা একটা রিলেশন হয়, রিলেশনের একটা ধর্ম এটা। সেকেন্ড কি হইতে হবে, এখান থেকে নিজের ইচ্ছা মতো হাকাও নিয়ে এসে বসাইলে এটা হবে না। কি করতে হবে? কিছু একটা নির্দিষ্ট নিয়ম লাগাইতে হবে, যে নিয়মের বেসিসে এটাকে আমরা একটা রিলেশন বানাইতে পারবো। তো এই বেসিসে এটা করতে হবে। তো আমি রিলেশনের প্র্যাকটিস করাবো, সেটা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবার রিলেশন যে হয়, রিলেশন বেশ কয়েক টাইপের হয়। ফার্স্ট টাইপ হচ্ছে এমটি রিলেশন। এমটি রিলেশন, তো এমটি রিলেশন মানে, এমটি মানে কি? এমটি মানে ফাঁকা। এমন রিলেশন যে রিলেশনের মধ্যে কি কোনো কিছু থাকবে না। তো আমি একটা রিলেশন নিলাম আর ওয়ান, যার মধ্যে কি করলাম, আমি এরকম ব্র্যাকেট দিয়ে ছেড়ে দিলাম। ব্র্যাকেট দিয়ে ছেড়ে দেওয়ার মানে এর মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না, একে বলে এমটি রিলেশন। নেক্সট নেক্সট হচ্ছে ইউনিভার্সাল রিলেশন। ইউনিভার্সাল রিলেশন, ইউনিভার্সাল রিলেশন মানে আমি একটা রিলেশন নিলাম, যে রিলেশনের মধ্যে কি করলাম, এ ক্রস বি এর মধ্যে যা যা আসবে সব জিনিসপত্র একসাথে লিখে দিলাম, একে বলে ইউনিভার্সাল রিলেশন। নেক্সট হচ্ছে আইডেন্টিটি রিলেশন। আইডেন্টিটি রিলেশন, আইডেন্টিটি রিলেশন মানে কি? আইডেন্টিটি রিলেশন মানে আমি সেই সমস্ত রিলেশন লিখবো যে রিলেশনে কি এ কমা এ এই ফরম্যাটে লেখা যায়, মানে সেম টাইপের এলিমেন্ট গুলো যেন সেই রিলেশনে থাকে। তো এই যে রিলেশনটা, এই রিলেশনটাকে আইডেন্টিটি রিলেশন আমরা বলবো না, কারণ এখানে কি, এখানে 1, 1 বা a, এদের মধ্যে কোনোটাই নেই। তো এই ফরম্যাটে যদি থাকতো তাহলে বলতাম আইডেন্টিটি রিলেশন। তাহলে এ বিলংস টু হইতে হবে একটা সেট, এটাকে বলে আইডেন্টিটি রিলেশন। নেক্সট কি? নেক্সট হচ্ছে ইনভার্স রিলেশন। ইনভার্স রিলেশন, এবার ইনভার্স রিলেশন মানে কি? সাপোজ আমি বললাম আর ওয়ান ইকুয়াল টু 1, a অ্যান্ড 2, b, এই ফরম্যাটে সাপোজ আর ওয়ান দেওয়া। এবার আর ওয়ানের ইনভার্স, এটা মানে হবে আমি কি করব, যেগুলো এতে থাকবে সেটাকে করে দেবো আগে, মানে যেগুলো এখানে থাকবে সেগুলো কি করবো, জাস্ট অর্ডারটাকে চেঞ্জ করে দেবো, এটা করে দেবো b, 2। তো এটাকে বলা হয় ইনভার্স রিলেশন। আই থিঙ্ক আপ টু দিস ক্লিয়ার। এবার এখান থেকে এই জিনিসগুলো অতটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এখান থেকে একটা জিনিস আমাদের সিলেবাসে দেওয়া, সেই টপিকটার নাম হচ্ছে প্রপার্টিস অফ রিলেশন। রিলেশনের কিছু প্রপার্টি হয়, সে প্রপার্টির উপর বেস করে আমরা কিছু আজকে প্রবলেম সলভ করবো এটার উপর। তো ফার্স্ট প্রপার্টির নাম রিফ্লেক্সিভ প্রপার্টি। একটা যদি রিলেশন দেওয়া থাকে, সেই রিলেশনটাকে আমরা রিফ্লেক্সিভ বলতে পারবো কিনা। তার নিয়মটা হচ্ছে, সাপোজ একটা রিলেশন দেওয়া আর ওয়ান, সে আর ওয়ানটা কিরকম হবে, এটা হবে a, a এই ফরম্যাটে যেন এটা থাকে, ফর অল a বিলংস টু ক্যাপিটাল এ। এবার এই যে রিলেশন, রিলেশন কার উপরে ডিফাইন হয়, একটা সেটের উপরে রিলেশন ডিফাইন হয়। সেই সেটের থেকে আমি সাপোজ নিলাম a ইকুয়াল টু 1, 2, 3। তো এবার আমি যদি a এর কার্টেসিয়ান প্রোডাক্ট লিখি, যদি দুটা থাকে তাহলে a ক্রস b করব, যদি একটা থাকে তার কার্টেসিয়ান প্রোডাক্ট হবে a ক্রস a। এটা কি আসবে? এটা আসবে 1, 1, 1, 2, 1, 3। নেক্সট কি হবে? নেক্সট হবে 2, 1, 2, 2, 2, 3। নেক্সট হবে 3, 1, 3, 2, 3, 3। তো এই হচ্ছে
আমার এ ক্রস এ। এবার এর মধ্যে থেকে সাপোজ আমি একটা রিলেশন নিয়ে নিলাম R1, R1 এর মধ্যে আমি কি লিখলাম 1,1 2,2 আর 1,3। R2 একটা রিলেশন নিলাম, যে R2 রিলেশনের মধ্যে আমি লিখলাম R2 ইকুয়াল টু 1,1 2,2। R3 একটা রিলেশন নিলাম, সেটাকে লিখলাম 2,1 1,1 2,2 3,3। এবার চেক করব এদের মধ্যে কোনটা সিমেট্রিক হবে, কোনটা হচ্ছে রিফ্লেক্সিভ হবে। এবার রিফ্লেক্সিভের জন্য কি করতে হয়, রিফ্লেক্সিভের জন্য সব আমাদের এ কমা এ এই ফরম্যাটে থাকতে হয়। এ কমা এ মানে কি, এ মানে হচ্ছে আমরা যেই সেটটা নিচ্ছি তার থেকে একটা এলিমেন্ট নিব। তো এখানে আমাদের এ ক্রস এ হচ্ছে এটা। এবার দেখবো R1 যে আছে সেটা কি রিফ্লেক্সিভ হবে কিনা। এবার রিফ্লেক্সিভ হওয়ার জন্য কি এখানে সব এলিমেন্ট গুলা এ কমা এ এই ফরম্যাটে থাকতে হয়। তো এখানে এ মানে কি, এ মানে 1 2 3 এদের মধ্যে কোনো একটা। তো এখানে এ কমা এর জন্য কি 1,1 দরকার, ঠিক আছে 1,1 হয়ে গেল, 2,2 দরকার হয়ে গেল, কিন্তু 3,3 কিন্তু এর মধ্যে দেওয়া নেই। কিন্তু 3,3 ও তো থাকতে হইতো, যেহেতু এই এ এর মধ্যে 3 দেওয়া, সেই জন্য কি হবে, এটা রিফ্লেক্সিভ হবে না। নেক্সট, এর মধ্যে 1,1 দেওয়া 2,2 দেওয়া, কিন্তু কি এর মধ্যে 3,3 দেওয়া নেই, তাহলে কি হবে, এটা রিফ্লেক্সিভ হবে না। নেক্সট, এর মধ্যে 1,1 দেওয়া 2,2 দেওয়া 3,3 দেওয়া, বাস 1 2 3 এর জন্য 1,1 2,2 3,3 দরকার ছিল, হয়ে গেল, এটা হবে রিফ্লেক্সিভ। তো এগুলো আমাদের জাস্ট চেক করতে হয় যে এগুলো দেওয়া আছে কিনা। এগুলো দেওয়া না থাকলে রিফ্লেক্সিভ বলবো না, যদি দেওয়া থাকে রিফ্লেক্সিভ বলে দেবো। তার সাথে কি আছে সেটা চেক করার কোনো প্রয়োজন নেই, এটার কোনো কাজ নেই এখানে। বোঝা গেল রিফ্লেক্সিভ কাকে বলে? হ্যাঁ। নেক্সট হচ্ছে সিমেট্রিক। হোয়াট ইজ সিমেট্রিক রিলেশন? সিমেট্রিকের ডেফিনিশন কি? সিমেট্রিকের ডেফিনিশন বলছে একটা রিলেশন আর কে আমরা সিমেট্রিক তখনই বলবো যদি এ কমা বি ফর্মে যদি কোনো এলিমেন্ট এর মধ্যে থাকে, মানে এ আর বি আলাদা আলাদা এলিমেন্ট যদি এর মধ্যে থাকে, তাহলে ডিনোট করতে হবে যে এর উল্টা যে হবে বি কমা এ, সেটাও যেন এই এলিমেন্টের এই সেটের মধ্যে যেন থাকে। যদি থাকে তাহলে তাকে আমরা বলবো সিমেট্রিক রিলেশন। ফর এক্সাম্পল, সাপোজ আমি R1 নিয়ে নিচ্ছি, 1 1 1 2 2 1। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে 1 1 তো চেক করার দরকার নেই, কারণ আমাকে যেগুলো আলাদা আলাদা নাম্বার থাকে সেগুলো চেক করতে, যেমন এখানে 1,2 আছে, তার জন্য এখানে 1,2 এর উল্টা হচ্ছে 2,1, সেটাও এখানে আছে, সেজন্য এটা হলো সিমেট্রিক রিলেশন। তো এইভাবে সিমেট্রিক কে ডিফাইন করতে হয়। সেম আরেকটা যদি আমি एग्जांपल দিয়ে দিচ্ছি, R2 1,2 2,3 3,2। তো এটা কিন্তু সিমেট্রিক হবে না। কেন সিমেট্রিক হবে না? 2,3 এর জন্য 3,2 থাকলো উল্টাটা, কিন্তু 1,2 এর জন্য এখানে আমাকে দরকার 2,1, সেটা কিন্তু এখানে দেওয়া নেই, সেজন্য এটা সিমেট্রিক হইল না। একদম ইজি জিনিস। নেক্সট হচ্ছে ট্রানজিটিভ। ট্রানজিটিভ রিলেশন, এটা বাদ দিয়েও এর মধ্যে অ্যান্টি সিমেট্রিক বলে একটা জিনিস হয়। অ্যান্টি সিমেট্রিক ইউজ করে নিয়ে আরেকটা জিনিস সেট এখানে প্রমাণ করতে হয়, যাকে বলে পার্শিয়াল অর্ডার সেট, যেটা আমাদের সিলেবাসে মেনশন করা নেই, তো ওটা আমি ওর জন্য করাচ্ছি না। ট্রানজিটিভ বলছে কি, যে একটা সেটকে একটা রিলেশনকে আমরা ট্রানজিটিভ তখনই বলবো যদি এ কমা বি আর এর মধ্যে থাকে, বি কমা এ এটাও, বি কমা সি এটাও আর এর মধ্যে থাকে, যদি এই ফরম্যাটে থাকে, তাহলে আমাদের যে এ কমা সি সেটাও কি আর এর মধ্যে থাকতে হবে। জাস্ট লুক এট দিস, এখানে এ, এখানে বি, এখানে বি, এখানে সি। তো এই ফরম্যাটে যদি কোনো কিছু থাকে তাহলে এই যে এ আর সি এটাও থাকতে হবে। ফর এক্সাম্পল, সেম সেটের উপরে আমি একটা রিলেশন নিচ্ছি R1, আমি বলে দিলাম যে 1,1 2,1 1,2, এটা কি ট্রানজিটিভ হবে কিনা। তো এখানে আমি বলে দিচ্ছি এটা এ, এটা বি, এটা বি, যেহেতু 1 দিয়ে শেষ হচ্ছে এখানে 1 দিয়ে শুরু হচ্ছে, এটাকে বলে দিচ্ছি আমি সি। এ, এ কমা বি আছে, বি কমা সি আছে, তাহলে এ কমা সি মানে 2,2 এখানে থাকতে হবে, কিন্তু 2,2 তো এখানে নাই,
সেই জন্য কি হবে, এটা ট্রানজিটিভ হবে না। নেক্সট এক্সাম্পল, সাপোজ R2 বলা 1,1 2,1 2,2 1,2, এটা ট্রানজিটিভ হবে কিনা এবার দেখি। প্রথমে এটা থেকে চেক করব, এটাকে আমি বলে দিচ্ছি A, এটাকে বলে দিচ্ছি আমি B। এবার যেহেতু B আমি 1 বললাম, তো আমাকে চেক করতে হবে এমন জিনিস যেখানে 1 দিয়ে শুরু হচ্ছে, তো এই জায়গাতে 1 দিয়ে শুরু হচ্ছে, তো এটাকে আমি বলে দিলাম A, এটাকে আমি বলে দিলাম B, এটাকে বলে দিলাম B, এটাকে বলে দিলাম C। তো এখানে 1,1 দেওয়া, 1,1 দেওয়া, 1,2 দেওয়া, তো এই জন্য আমাকে 1,2 এখানে থাকতে হবে, তো 1,2 এখানে অলরেডি দেওয়া আছে, তো আমার প্রথমটা চেক করা হয়ে গেল প্রথমটার জন্য। এবার পরেরটার জন্য চেক করব, এখানে দেওয়া 2,1, তো 1 দিয়ে শেষ হচ্ছে, 1 দিয়ে শুরু কোথায় হয় এখানে, তো 2,1 আর এখানে আছে 1,1, দুটোকে যদি কম্বাইন করি তাহলে আসবে 2,1 থাকতে হবে, তো 2,1 এখানে আছে, হয়ে গেল। এবার চেক করবো 1 দিয়ে অন্য কিছু শেষ হচ্ছে কিনা, শুরু হচ্ছে কিনা, তো এটা শেষ হচ্ছে, এটা শুরু হচ্ছে, তো 2,1 এখানে আছে 1,2, দুটোকে কম্বাইন করলে 2,2 আসবে, তো 2,2 এখানে প্রেজেন্ট আছে, তো আমার এটা দিয়েও কাজ করা হয়ে গেল। নেক্সট আমরা পরেরটা দিয়ে কাজ করব। এবার এই জায়গাতে আমাকে 2,2 দেওয়া, আমাকে চেক করতে হবে এমন জিনিস যেটা 2 দিয়ে শুরু হচ্ছে, তো 2,2 এর জন্য চেক করব, তো 2 দিয়ে শুরু হচ্ছে 2,1, দুটোকে কম্বাইন করলে আসবে 2,1 যেটা এখানে দেওয়া আছে, তাহলে আমার এটার জন্য চেক করা হয়ে গেল। নেক্সট চেক করব 1,2 এর জন্য, 1,2, তো এমন কিছু দেখতে হবে যেটা 2 দিয়ে শুরু হচ্ছে, তাহলে 2,1 নিলাম, কম্বাইন করলে আসবে 1,1, এটা আমাদের এখানে আছে। নেক্সট 1,2 2,2 কম্বাইন করলে কি আসবে, প্রথমেরটা লাস্টেরটা নিলে পরে এটা আসবে হচ্ছে 1,2, তাহলে এটাও 1,2 এখানে থাকলো। তো এখানে দেখা গেল যে সব টাইপের কম্বিনেশন এর মধ্যে প্রেজেন্ট, সেই জন্য কি হলো, এটা হয়ে গেল একটা ট্রানজিটিভ রিলেশন। তো এইভাবে আমরা ট্রানজিটিভ রিলেশন এর মধ্যে বার করব। এবার এর সাথে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স কাকে বলে, ইকুইভ্যালেন্স বা ইকুইভ্যালেন্ট রিলেশন, ইকুইভ্যালেন্ট রিলেশন মানে একটা রিলেশন আর ডিফাইন্ড অন এ ক্রস এ ক্রস এর উপরে একটা রিলেশন এ আর ডিফাইন করা, এটাকে আমরা ইকুইভ্যালেন্ট তখনই বলবো ইফ আর এর মধ্যে আর যে হবে সেটা যদি রিফ্লেক্সিভ হয়, এর মধ্যে রিফ্লেক্সিভ প্রপার্টি যদি স্যাটিসফাই করে, এটা যদি সিমেট্রিক প্রপার্টি স্যাটিসফাই করে, রিফ্লেকটিভ, সিমেট্রিক আর হচ্ছে ট্রানজিটিভ, এই তিনটা প্রপার্টি যদি স্যাটিসফাই করে তাকে আমরা বলবো ইকুইভ্যালেন্ট রিলেশন অন সেট এ। তো এগুলোর উপর বেস করে এবার আমরা কিছু প্রবলেম সলভ করব। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 বলা হচ্ছে যে একটা সেট দেওয়া এস, এসটা এই ফরম্যাটে 1 2 3 4, নেক্সট রো বলা, রো হচ্ছে একটা রিলেশন, রোটা কিরকম করে দেওয়া, এটা দেওয়া হচ্ছে 1,1 1,2 2,1 2,2 3,3 3,4 4,3 and at last 4,4। চেক করতে হবে এই যে রো রিলেশনটা লেখা সেটা একটা ইকুইভ্যালেন্ট রিলেশন হবে কি না। ওকে, তো কি করে চেক করব এটাকে, ফার্স্ট আমাকে চেক করতে হবে নাম্বার 1 আমরা চেক করব রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ হচ্ছে কি না। হেয়ার 1,1 2,2 3,3 and 4,4 এরা বিলংস টু রো। দেখ 1,1
2,2 3,3 4,4 এগুলোই আমার দরকার ছিল, কারণ এখানে 1 2 3 4 দেওয়া, 5 থাকলে 5,5ও থাকতে হইতো। তো এই সবগুলো হচ্ছে এই রিলেশনের মধ্যে প্রেজেন্ট আছে। তার মানে কি হইল, therefore রো ইজ রিফ্লেক্সিভ। যেহেতু সবগুলো প্রেজেন্ট তাই রো হয়ে গেল রিফ্লেক্সিভ। নেক্সট, সিমেট্রিক। সিমেট্রিকের জন্য কি করতে হবে, সিমেট্রিকের জন্য দেখতে হবে, দেখ লিখবো এটাকে, এ রিলেশন রো ইজ symmetric if a, b belongs to রো, এটা ইমপ্লাই করবে b, a কি এটাও রোতে থাকবে। ফর অল a, b belongs to সেট S, মানে এই সেট S থেকে আমরা যে সমস্ত a আর b কে তুলে নেব তাদের মধ্যে যেন এই রিলেশনটা স্যাটিসফাই করে। এবার কথা হচ্ছে যদি এটা না থাকে তাহলে কি করব, তাহলে এটা আমার চেক করার দরকারই নেই যদি এটা না থাকে। এবার একে একে সবগুলো চেক করব। ফার্স্টে দেখব প্রথমটা, এখানে 1,2 তার জন্য 2,1 আছে, 3,4 তার জন্য 4,3 আছে, বাস আমার কাজ হয়ে গেল। তাহলে হেয়ার 1,2 belongs to রো, এটা দেখাচ্ছে যে 2,1 যে আছে সেটাও এই রো এর মধ্যে আছে, and 3,4 belongs to রো, এটা ইমপ্লাই করে কি 4,3 এটাও belongs to রো। therefore our conclusion is রো is symmetric, মানে যেটা থাকবে তার উল্টাটাও এর মধ্যে থাকতে হবে। বোঝা গেল? বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ নেক্সট, এবার হচ্ছে ট্রানজিটিভ। ট্রানজিটিভের মধ্যে একটু মাথা খাটানোর দরকার পড়ে, কারণ এটা আমাকে অনেক কিছু চেক করতে হয়। নেক্সট হচ্ছে ট্রানজিটিভ। প্রথমত ট্রানজিটিভ কাকে বলে সে প্রপার্টিটা আমরা লিখে দেবো, ট্রানজিটিভ কি বা ট্রানজিটিভ কখন হয়। এ রিলেশন রো ডিফাইন্ড অন সেট এস ইজ, আচ্ছা আরেকটা জিনিস এখানে সিমেট্রিক কার উপরে সেটা লিখে দিতে হবে, অন এস এই কথাটা লিখে দিতে হবে। আগেরটা তো রিফ্লেক্সিভ অন এস এই কথাটা লিখে দিতে হবে, যেহেতু এস সেটের উপরে কাজ করতেছি আমরা। আচ্ছা, এ রিলেশন রো ইজ ডিফাইন্ড অন এস, রো ডিফাইন্ড অন এস ইজ কল্ড ট্রানজিটিভ, ইফ রিলেশনটা কি ছিল, যদি a, b রো এর মধ্যে বিলং করে, সাথে b, c ও যদি বিলং করে, তাহলে আমাকে দেখাইতে হবে যে a, c এটাও যেন রোতে বিলং করবে। ফর অল a, b, c belongs to the set S। এবার এই নাম্বারটাকে চেক করব, নাম্বারটার মধ্যে এরকম কোনো প্রপার্টি আছে কিনা। তো ফার্স্ট অফ অল এখানে 1,1 আছে, তো আমাকে চেক করতে হবে সেই সমস্ত নাম্বার যেটা 1 দিয়ে শেষ হচ্ছে। তো এই যে নাম্বারটা এটা 1 দিয়ে শেষ হচ্ছে, 1 দিয়ে শুরু হচ্ছে, তো এখানে 1,1 আর এখানে থাকলো 1,2, দুটোকে কম্বাইন করলে 1,2 আসে, এটা নিতে হবে আর এটা নিতে হবে। তো 1,2 দেখ এখানে প্রেজেন্ট আছে। নেক্সট, তো এটা লিখে দিচ্ছি আমি যে হেয়ার 1,1 belongs to রো, 1,2 belongs to রো, represents 1,2 belongs to রো। নেক্সট পরেরটা চেক করব, 1 এখানে একটা হইলো, এবার দেখবো আরো কোথাও 1 আছে কিনা, আরো কোথাও ফার্স্টে 1 নেই, তাহলে এটার কাজ আমার শেষ। নেক্সট পরেরটা 1,2, এবার দেখবো যে কোথাও 2 দিয়ে শুরু হচ্ছে এরকম নাম্বার আছে কিনা, সেরকম একটা নাম্বার এখানে
একটা নাম্বার এখানে। তো এবার বলবো যে 1,2 বিলংস টু রো। নেক্সট কি 2,1 বিলংস টু রো, 2,1 এটাও বিলংস টু রো। এটা রিপ্রেজেন্ট করবে যে 1,1 বিলংস টু রো কিনা। তো দেখ 1,1 এই রো এর মধ্যে আগে থেকে প্রেজেন্ট আছে, সেই জন্য কি হইলো, এটা আমার স্যাটিসফাই করে গেল। তাহলে আমার এটার জন্য কাজ শেষ। নেক্সট চেক করবো পরেরটার জন্য। নেক্সট বলছে 1,2 বিলংস টু রো, 2,2 এটাও বিলংস টু রো। এটা ইমপ্লাই করবে 1,2 বিলংস টু রো। তো হ্যাঁ 1,2 আমার রো এর মধ্যে আছে, তাহলে আমার 2 এর জন্য চেক করা হয়ে গেল। নেক্সট আমি এই 2 এর জন্য চেক করব, কোনটা হলো, এটা হয়ে গেল। নেক্সট আমরা এটার জন্য চেক করব, তারপর এটার জন্য চেক করব। তো চেক করতে করতে এখানে অ্যাট লাস্ট আমি একটা জিনিস দেখব, যেখানে কি হচ্ছে সবগুলো এরকম মিলে যাচ্ছে। আচ্ছা এটা চেক করা হলো। নেক্সট এবার 2,1 এর জন্য, 2,1 বিলংস টু রো। এবার দেখবো যে 1 দিয়ে শুরু হচ্ছে এরকম নাম্বার আছে কিনা। তো এই যে 1 দিয়ে শুরু হওয়া নাম্বার 1,1, তাহলে 1,1 বিলংস টু রো। এটা ইমপ্লাই করে কি, এটা ইমপ্লাই করে 2,1 বিলংস টু রো। বাস এটাও হয়ে গেল। নেক্সট চেক করবো তার পরেরটার জন্য। নেক্সট তো নাম্বারটা হচ্ছে আমার কোনটা হয়ে গেল, 2,1 এর জন্য হয়ে গেল। 2,1 কমপ্লিট। এবার 2,2 এর জন্য, এবার 2,2 এখানে আছে, এবার 2 দিয়ে শুরু হচ্ছে এরকম নাম্বার, এটা 2,2 2,1। তাহলে হেয়ার 2,2 বিলংস টু রো, 2,1 এটাও বিলংস টু রো। এটা ইমপ্লাই করবে এখানকার 2 আর এখানকার লাস্টের 1, 2,1 এটা বিলংস টু রো কিনা। তো অবভিয়াসলি এটা 2,1 বিলংস টু রো, তাহলে এটাও হয়ে গেল। তাহলে আমার 2 এর জন্য কাজ শেষ। এবার নিচেরটার জন্য চেক করব 3,3 এর জন্য। তো 3 দিয়ে এখানে শেষ হচ্ছে, তো 3 দিয়ে শুরু হবে এরকম নাম্বার, এটাই আছে 3,3 3,4। তাহলে 3,3 বিলংস টু রো, 3,4 এটাও বিলংস টু রো। এটা রিপ্রেজেন্ট করবে কি, এটা রিপ্রেজেন্ট করবে 3,4 বিলংস টু রো। এখানকার 3 এখানকার 4 a, c ফর্মে। তাহলে 3 এর জন্য হয়ে গেল। নেক্সট 3,3 হয়ে গেল। এবার 3,4 এর জন্য চেক করব। 3,4 এটা বিলংস টু রো। এখানে একটা জায়গায় দেওয়া 4,3 এটাও বিলংস টু রো। তার মানে দুটোকে কম্বাইন করলে এটা আর এটা নিতে হয়, তাহলে 3,3 থাকতে হবে। তো আমরা জানি যে 3,3 তো অলরেডি আছেই রোতে। নেক্সট আচ্ছা 3,4 আমরা যে বিলংস টু রো আর 4,4 এটাও বিলংস টু রো। তাহলে আমাদের থাকতে হবে 3,4, এটাও রো এর মধ্যে অলরেডি আছে। যদি না থাকতো তাহলে দিয়ে দিতাম এরকম ডাজন্ট বিলংস টু। তো এটা আছে, তাহলে আমার 3,4 এর জন্য কমপ্লিট। 4,3 এর জন্য এবার চেক করব, তারপর 4,4 এর জন্য। নেক্সট এলিমেন্ট কি, নেক্সট এলিমেন্ট হচ্ছে 4,4। 4,4 বিলংস টু রো, 4,4 না, না 4,3, 4,3 বিলংস টু রো। এবার 3 দিয়ে শেষ হচ্ছে, 3 দিয়ে শুরু হচ্ছে এরকম নাম্বার আছে 3,4 একটা আছে। তো এটা ইমপ্লাই করবে কি 4,4 বিলংস টু রো। তো হ্যাঁ অবভিয়াসলি 4,4 তো রোতে আছেই। নেক্সট 4,3 বিলংস টু রো। নেক্সট 3,3 বিলংস টু রো। এটা দেওয়া আছে, এবার চেক করতে হবে কি 4,3 আছে কিনা। তো হ্যাঁ 4,3 তো আছেই অলরেডি, কারণ আমরা প্রথমেই বললাম যে 4,3 বিলংস টু রো। তো আমার এখান থেকে সবকিছু তাহলে চেক করা হয়ে গেল। 4,4 বাকি, 4,4 4 দিয়ে শেষ হচ্ছে 4,3 তে, 4 দিয়ে শুরু হচ্ছে 4,3 তে, এটা বিলংস টু রো। তার মানে 4,3 বিলংস টু রো। তাহলে এখানে যত কিছু ছিল সবকিছু আমরা চেক করে ফেললাম। দেয়ারফর রো ইজ অ্যান ট্রানজিটিভ রিলেশন অন এস। এবার যেহেতু রো একটা রিফ্লেক্সিভ হয়, তারপরে কি রো হচ্ছে সিমেট্রিক, তারপরে রো হয়ে গেল ট্রানজিটিভ। তাহলে এট লাস্ট আমি কনক্লুড করব রো ইজ ইকুইভ্যালেন্ট রিলেশন, যেহেতু তিনটাই হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 3,
কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 বলছে যে রো ইজ ডিফাইন্ড। রো কে কি করে ডিফাইন করে? রো কে ডিফাইন করে এরকম করে, রো ইকুয়াল টু এ রো বি, এটা এক্সিস্ট করে। এর মানে হচ্ছে এ রো বি লেখার মানে হচ্ছে এই যে রো রিলেশনটা এর উপরে এ বি এমন ভাবে এক্সিস্ট করে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ মাল্টিপল অফ 2, মাল্টিপল অফ 2। মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি আমি করি সেটা কি হবে? সেটা 2 এর মাল্টিপল হবে, মানে সেটাকে 2 দিয়ে ডিভাইড করা যাবে। এটা আমাকে সলভ করতে হবে। ফার্স্ট হচ্ছে রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ কি? রিফ্লেক্সিভ হচ্ছে এ কমা এ বিলংস টু রো হইতে হবে। তাহলে এর ডেফিনেশন লিখে দিচ্ছি। রো ইজ কল্ড reflexive if a comma a belongs to row for all a belongs to set of integers। মানে সেট অফ ইন্টিজার থেকে যত a আমরা নিব তাদের যদি আমি a comma a ফরম্যাটে আমি লিখতে পারি তাহলেই বলবো লিখতে পারি, আর সেটা যদি রোতে এক্সিস্ট করে তাহলেই বলবো কি রো হচ্ছে সিমেট্রি, রো হচ্ছে রিফ্লেক্সিভ। তো এটা করার জন্য কি করব? ফার্স্টে বলবো let a belongs to z, a belongs to z। দেন আমরা যদি বলি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাকে করতে হবে, তাহলে কি করব? বি এর জায়গায় এখানে আমি a বসাই দেবো। তাহলে a স্কোয়ার প্লাস a স্কোয়ার এটা করলে সেটা 2 এর মাল্টিপল আসে কিনা সেটা দেখবো। তো a স্কোয়ার আর a স্কোয়ার কে যোগ করলে সেটা আসে 2 ইনটু a স্কোয়ার। তো দেখ a স্কোয়ারের সাথে 2 গুণ হয়ে আসে, এটাকে বলা হয় মাল্টিপল অফ 2। ক্লিয়ারলি which is clearly multiple of 2। therefore a comma a belongs to row। এই কথাটাকে এরকম করেও লিখতে পারিস অথবা চাইলে এরকমও লিখতে পারিস a row a exists, দুটার মানে একই। সো রো ইজ রিফ্লেক্সিভ। তো আমি কি করলাম? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফরম্যাটে থাকতে হইতো। তো এখানে যেহেতু আমি একটাই এলিমেন্ট a তুলে নিচ্ছি, a কমা a করার জন্য কি করলাম? আমি এখানে b এর জায়গায় a বসাই দিলাম। তো করে দেখলাম যে হ্যাঁ এটা 2 ইনটু a স্কোয়ার আসলো, আর 2 ইনটু a স্কোয়ার মানে a স্কোয়ারের সাথে 2 গুণ হয়ে আসে, এটাকেই বলা হয় মাল্টিপল অফ 2, সেজন্য রো হয়ে গেল রিফ্লেক্সিভ। নেক্সট সিমেট্রিসিটি চেক করব সিমেট্রিক কিনা। সিমেট্রিকের জন্য কি করতে হবে? রো ইজ সিমেট্রিক on z if a comma b belongs to row, এটা ইমপ্লাই করবে b comma a এটাও belongs to row হবে for all a comma b belongs to set of integers। সেট অফ ইন্টিজার থেকে যে কোনো দুটো যদি নিয়ে নি তার মানে তার উল্টাটাও কি a comma b এক্সিস্ট করলে b comma a এক্সিস্ট করতে হবে। তো যেহেতু এখানে দুটো লাগবে বলে দেবো let a comma b belongs to z and a comma b belongs to row, যেটা আমাকে ধরে নিতে হয়। তো a comma b belongs to row মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার is multiple of 2, এবার মাল্টিপল অফ 2 মানে কি? সেটাকে 2 ইনটু কিছু আকারে লেখা যায়। thus we can write a square plus b square, এটা সমান কি হয়ে যাবে? 2 ইনটু সামথিং k1 এর সমান হয়ে যাবে। যেহেতু 2 গুণ সামথিং আকারে লেখা যায়, এই k1 টা কি? k1 টা হচ্ছে যে কোনো একটা ধ্রুবক, যে কোনো একটা কনস্ট্যান্ট। k1 b any integer, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু।
এবার a স্কয়ার প্লাস b স্কয়ার এগুলো 2k1 যদি লেখা যায় তাহলে নিশ্চয়ই b স্কয়ার প্লাস a স্কয়ার এটাকেও 2k1 লেখা যাবে। তো b স্কয়ার প্লাস a স্কয়ার এগুলো 2k1 মানে কি b স্কয়ার প্লাস a স্কয়ার কেও 2 ইনটু সামথিং আকারে লেখা যাচ্ছে। আর এটা মানে কি, এটা মানে হচ্ছে b কমা a এটা বিলংস টু রো for all a comma b belongs to set. Therefore row is symmetric. Therefore row is symmetric. Plus 3 equal to 5 হয় তো 3 plus 2 equal to 5 লিখতে পারি। তো সেম জিনিস এখানে করলাম, a স্কয়ার আর b স্কয়ারকে যোগ করলে কিছু একটা আসে, তাহলে b স্কয়ার যোগ a স্কয়ার যদি লিখি দুটো তো একই জিনিস, জাস্ট উল্টা করে লিখলাম, তো ওটা সমানও সেম জিনিস আসবে। এবার মাল্টিপল অফ 2 মানে বোঝায় এমন জিনিস যেটাকে 2 ইনটু সামথিং নাম্বার আকারে লেখা যায়, 2 ইনটু সামথিং কিছু একটা লেখা যাবে, এটাকে বলে মাল্টিপল অফ 2। তো এটাকে আমরা 2 ইনটু সামথিং আকারে লিখতে পারলাম, তো দেখা গেল এটাকে যদি উল্টা করে লিখি সেটাকেও সামথিং আকারে লেখা যায়। এবার a স্কয়ার প্লাস b স্কয়ার কেন আসলো, কারণ আমরা জানি যে a কমা b তখনই এক্সিস্ট করবে যদি a স্কয়ার প্লাস b স্কয়ার এটাকে সামথিং মাল্টিপল অফ 2 আকারে লেখা যায়। তো b কমা a কখন এক্সিস্ট করবে, b কমা a এক্সিস্ট করবে যদি b স্কয়ার প্লাস a স্কয়ার কে লেখা যায়, জাস্ট অর্ডারটা চেঞ্জ হয়ে গেল। তো ওই জন্য a স্কয়ার প্লাস b স্কয়ার থেকে আমি দেখাইলাম b স্কয়ার প্লাস a স্কয়ার সেম প্রপার্টি স্যাটিসফাই করে। নেক্সট ট্রানজিটিভ। তাহলে ট্রানজিটিভ কাকে বলবো, রো ইজ ট্রানজিটিভ if row is transitive if a comma b belongs to row, b comma c belongs to row, এটা রিপ্রেজেন্ট করে যে a comma c এটাও belongs to রোই হবে। এটা যদি রিপ্রেজেন্ট করে তাহলে আমরা বলবো কি, তাহলে বলবো যে এটা একটা ট্রানজিটিভ রিলেশন। তো এটা করার জন্য আচ্ছা আরেকটা জিনিস বলে দিতে হবে, ফর অল a comma b comma c, যত a comma b comma c নিব সেগুলো নেব z থেকে, মানে ইন্টিজার থেকে। Suppose a comma b belongs to row, a comma b belongs to row মানে a square plus b square is multiple of 2, আর multiple of 2 মানে এটাকে আমরা সিম্পল এখন লিখে দেব 2 ইনটু কিছু একটা আকারে লেখা যায়। b comma c এটাও belongs to row, যেহেতু এটাও মাল্টিপল অফ 2 তার মানে b স্কয়ার প্লাস c স্কয়ার কেও কিছু একটা এরকম 2 ইনটু কনস্ট্যান্ট আকারে লেখা যায়, where k1 k2 belongs to some integer। এবার আমি একে নাম দিচ্ছি 1 নাম্বার, একে নাম দিচ্ছি 2 নাম্বার। এক কাজ করি দুটোকে যোগ করে দিচ্ছি 1 প্লাস 2, দুটোকে যোগ করে দিচ্ছি তাহলে আসবে a স্কয়ার প্লাস 2b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু আসবে 2k1 প্লাস 2k2। তো যোগ করলে a স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2b স্কয়ার, এখান থেকে 2 কমন নিলে 2 অফ k1 প্লাস k2 চলে আসলো। নেক্সট a স্কয়ার প্লাস c স্কয়ার এটা সমান হবে 2 অফ k1 প্লাস k2 মাইনাস 2 অফ b স্কয়ার, এখান থেকে 2 আবার কমন নিলে চলে আসবে 2 অফ k1 প্লাস k2 মাইনাস b স্কয়ার। তো এটাকেও আমি কি করলাম সামথিং 2 ইনটু কিছু একটা আকারে প্রকাশ করতে পারলাম, তার মানে কি a স্কয়ার প্লাস c স্কয়ারও কি 2 এর মাল্টিপল হয়। therefore a comma c এটাও belongs to row, thus row is transitive, combining all we get that row is an equivalence relation।